নমস্কার, সিএনএ স্বাগত। আমি মণিময়। শুরু করছি আজকের দ্য বিগ স্টোরি। বুঝতেই পারছেন, ঝুঁকেগা নেহি। হ্যাঁ, ঠিক এই ডায়লগটাই কয়েকদিন আগে পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের অলিতে গলিতে বাতাসে ভাসছিল। ঘরে ঘরে যা মনে করিয়ে দিচ্ছিল প্রখ্যাত দক্ষিণী অভিনেতার সিনেমাকে। টলিউড বা বলিউড নয়, বাংলার রাজনীতির ময়দানে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন ডায়মন্ড হারবারের একদা দাপুটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। কিন্তু 2026-এর মে মাসের এই তীব্র দাবদাহে বাংলার রাজনৈতিক সমীকরণ এমন এক উলট পুরাণের সাক্ষী থাকলো যা কেউ স্বপ্নেও ভাবেনি। যে নেতা হুঙ্কার দিয়েছিলেন সামনে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসার অজয় পাল শর্মা ওরফে সিংহাম বলে খ্যাত হয়ে যাওয়া, তিনি মাথা নোয়াবেন না। সেই পুষ্পা ভোটের ঠিক 24 থেকে 48 ঘন্টা আগে হঠাৎ রণক্ষেত্র ছেড়ে পিছু হটলেন। হ্যাঁ, ফলতা বিধানসভার হাই ভোল্টেজ প্রথম নির্বাচন থেকে নাটকীয়ভাবে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান। প্রশ্ন উঠছে, ভোটের মাত্র একদিন আগে কেন এই আত্মসমর্পণ? কেন আচমকা ঝুঁক গিয়া পুষ্পা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক হুঁশিয়ারি, নাকি একের পর এক আইনি ফাইয়ারের ফাঁস? ঠিক কোন চাপে পিছু হটতে বাধ্য হলেন এই দাপুটে নেতা? গত 4 মে বাংলার মাসনাদে যে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তারপর কি ডায়মন্ড হারবার তথা ফলতার মাটি থেকে তৃণমূলের এই দুর্ভেদ্য দুর্গের পতন সময়ের অপেক্ষা মাত্র? আজ আমরা এই মেগা রিপোর্টে ব্যবচ্ছেদ করব, হ্যাঁ, ফলতার এই অবিশ্বাস্য রাজনৈতিক নাটকের। জানবো বা জানাবো আপনাদের সেই ইনসাইড স্টোরি যা আজ পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম আপনাদের সামনে আনেনি। গল্পটা শুরু কিন্তু আজ নয়। 2026 সালের বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায়, তখন থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ছিল রাজ্য রাজনীতির একেবারে অন্যতম হটস্পট। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের চোখের মনি ছিল এই ডায়মন্ড হারবার, যা বারবার তাকে বলতে শোনা গিয়েছে। কি বলতেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা পুরনো সময় ফিরে যায়। শুনুন। চর্চিত বহু আলোচিত ডায়মন্ড মডেল শুরু হয়েছে এবং বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। ডায়মন্ড হারবারের নামের মধ্যে ডায়মন্ড রয়েছে। মহামতি গোখলে যেটা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমি গর্ব করে বলতে পারি, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। ডায়মন্ড হারবার মডেল মানে গত এক দশকে এই এলাকায় বিরোধীদের ভোট দিতে না দেওয়া, বুথ দখল এবং একচ্ছত্র আধিপত্যের বহু অভিযোগ উঠেছে। আর এই সাম্রাজ্যের সেনাপতি ছিলেন জাহাঙ্গীর খান। কিন্তু এবার নির্বাচন কমিশন ছিল একেবারে মারমুখী মুঠে। ফলতার ভোট অবাধ করাতে কমিশন পাঠিয়েছিল উত্তরপ্রদেশের ক্যাডারের দুদে আইপিএস অফিসার, হ্যাঁ, এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে। অজয় পাল শর্মা এলাকায় পা দিয়ে সেদিন স্পষ্ট করে দিয়েছিলেন, কোন রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। তিনি সরাসরি জাহাঙ্গীর খানের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। রাজ্য রাজনীতিতে অজয় পাল শর্মাকে এরপর থেকেই তুলনা করা হচ্ছিল অজয় দেবগানের সেই সিংহাম চরিত্রের সঙ্গে। আর ঠিক এর পরেই পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন জাহাঙ্গীরও। তিনি আবার বুক চিতিয়ে মিডিয়াকে বলেন, উনি যদি সিংহাম হন তবে আমি পুষ্পা, ঝুঁকেগা নেহি। এই এক সংলাপেই ফলতার নির্বাচন ব্যক্তিগত লড়াইয়ে নকরিয়েছে। শুনেনি জাহাঙ্গীরের সেই পুষ্পা ঝুঁকেগা নেহি ডায়লগ শুনুন। সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেহি। আমি ছোটবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজাদ খানের জো আদমি ডর গিয়া আদমি মার গিয়া, জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। তাহলে হঠাৎ ঝুঁকে গেলেন কেন? এটাই তো বড় প্রশ্ন। জাহাঙ্গীর খানের আজকের এই পুষ্পা ভাবমূর্তি একদিনে তৈরি হয়নি। এর পেছনে যেটা রয়েছে তা হচ্ছে গত 10 থেকে 12 বছরের একচ্ছত্র রাজনৈতিক দাপট, পেশি শক্তি এবং তীব্র রাজনৈতিক মেরুকরণের ইতিহাস। 2014 সাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ বদলানোর পর থেকেই জাহাঙ্গীর খানের দ্রুত উত্থান শুরু। মূলত এক প্রভাবশালী শীর্ষ নেতার ডান হাত, সেই হিসেবেই তিনি তার পরিচিতি পান। তৃণমূলের বহু পুরনো এবং প্রবীণ নেতাদের কোণঠাসা করে তিনি ফলতার যুব তৃণমূল সভাপতি হন এবং 2018 সালে
পঞ্চায়েত সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সভাপতি পদ দখল করেন। তার প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে 2019 সাল থেকেই নবান্ন তাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা অর্থাৎ 8 জন ব্যক্তিগত দেহরক্ষী প্রদান করেছিল, যা একজন সাধারণ ব্লক স্তরের নেতার ক্ষেত্রে বিরল। প্রশাসন এবং পুলিশের ওপর তার এতটাই নিয়ন্ত্রণ ছিল যে ভুক্তভোগী যারা রয়েছেন তারা থানায় অভিযোগ জানাতেও ভয় পেতেন। বিরোধীদের অভিযোগ, তিনি এলাকার একটি সমান্তরাল ক্যাডার বাহিনী তৈরি করেছিলেন, যা রাজনৈতিক মহলে জাহাঙ্গীর বাহিনী নামে কুখ্যাত। গত 10 থেকে 15 বছর ধরে ফলতা, বজবজ 1, বজবজ 2 ব্লক কোনো বিরোধীকে দাঁড়াতে না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফলতা একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। অভিযোগ রয়েছে এই শিল্পাঞ্চলের সমস্ত নির্মাণ কাজ, কাঁচামাল সরবরাহ, শ্রমিক নিয়োগের নিয়ন্ত্রণ এই জাহাঙ্গীর এবং তার ঘনিষ্ঠ বৃত্তের হাতে ছিল। অভিযোগ আরও রয়েছে, কেউ তার বা তার দলের অবাধ্য যদি হয় তাহলে মাঝরাতে বাড়িতে হামলা চালানো, মারধর, বাড়ির মা বোনেদের ওপর হেনস্থা, ধর্ষণের মতন হুমকি দেওয়া হতো। ভাবছেন 2026 সালের বিধানসভা নির্বাচন, ফলতা কেন্দ্র থেকে জমা দেওয়া জাহাঙ্গীর খানের অফিসিয়াল নির্বাচনী হলফনামা, অফিসিয়াল নির্বাচনী হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে খাতায় কলমে কোনো দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন বড় অপরাধের মামলা নথিভুক্ত ছিল না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলায় ক্ষমতাসীন দলের অত্যন্ত প্রভাবশালী নেতা হওয়ার কারণে গত 10 থেকে 12 বছর ধরে তার বিরুদ্ধে থানায় কোনো এফআইআরই নেওয়া হতো না। 2026 সালের বিধানসভা নির্বাচনের যে প্রক্রিয়া তা শুরু হতেই এবং নির্বাচন কমিশন তার কড়া অবস্থান নেওয়ার পর এপ্রিল এবং মে মাসে জাহাঙ্গীর এবং তার বাহিনীর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ দায়ের হতে থাকে। নির্বাচনের দিন এবং তার পরবর্তী সময়ে ফলতার হাসিমনগর সহ বিভিন্ন এলাকা যেখানে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তার বাহিনীর বিরুদ্ধে। একাধিক বিরোধী কর্মী যাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়, যার জেরে জাহাঙ্গীরের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ জমা পড়ে। ফলতার স্থানীয় বাসিন্দা এবং বিশেষ করে গ্রামের যারা মহিলারা তারা সংবাদ মাধ্যমের সামনে স্বতঃস্ফূর্তভাবে অভিযোগ করেছেন, ভোট দিতে যাওয়ার অপরাধে জাহাঙ্গীর খানের দলবল বাড়ি বাড়ি গিয়ে লাঠি রড নিয়ে সাধারণ মানুষকে মারধর করেছে। নারীদের শ্লীলতাহানি ও হেনস্থার সুনির্দিষ্ট অভিযোগও তারা সামনে নিয়ে এসছেন। বিরোধীদের ঘরছাড়া করা, যারা জাহাঙ্গীর বাহিনীর অবাধ্য হয়েছে তাদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া, দোকানপাট লুট করা, এরকম ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছিয়েছিল যে সম্প্রতি ক্ষুব্ধ গ্রামবাসী যারা তারা ক্ষোভে ফেটে পড়েছিলেন, জাহাঙ্গীরের নিজের রাজনৈতিক কার্যালয়ে পাল্টা ভাঙচুর চালিয়েছিল। ছবিটাও দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, এই সমস্ত নতুন এফআইআর এবং মামলার জেরেই জাহাঙ্গীর খান গ্রেপ্তারের প্রবল আশঙ্কা করেছিলেন। কলকাতা হাইকোর্টে তার আইনজীবী কিশোর দত্ত স্পষ্ট জানান যে নির্বাচন চলাকালীন তার মক্কেলের বিরুদ্ধে ক্রমাগত নতুন নতুন ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। আদালত তাকে আগামী 24শে মে 2026 পর্যন্ত অন্তর্বর্তী রক্ষা কবচ দিলেও পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই অজস্র অভিযোগ প্রকাশ্যে আসার পরেই চাপ সামলাতে না পেরেই শেষ পর্যন্ত তিনি 19শে মে 2026 নির্বাচন থেকে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে কি বাধ্য হলেন? এই প্রশ্নের জায়গা বড় প্রশ্ন। কিন্তু 29শে এপ্রিল কি ঘটেছিল ফলতায়? তৃণমূলের কি দাবি ছিল? তৃণমূল দাবি ছিল ভোট শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এবং অন্যান্য বিরোধীরা অভিযোগ করেছিলেন বিস্তর অনিয়ম হয়েছে। সাধারণ মানুষ বুথে গিয়ে ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশন এই অভিযোগগুলোকে এত গুরুত্ব সহকারেই দেখেছে যে গত 4 মে যখন বাংলার বাকি 293 আসনের ফলাফল ঘোষণা হয়ে যায় তখন ফলতার ভোট গণনা স্থগিত রাখা হয়। শুধু তাই নয়, কমিশনকে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে ফলতার সমস্ত অর্থাৎ 285টি বুথের ভোটই সম্পূর্ণ বাতিল করে দেওয়া এবং আগামী 21শে মে সেখানে নতুন করে ফ্রেশ পোল বা পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। 4 মে বাংলায় রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর থেকেই হঠাৎ করে গায়েব হয়ে যান ফলতার এই পুষ্পা। টানা 10 দিন জাহাঙ্গীর খানকে কোথাও দেখা যায়নি। চারিদিকে জল্পনা ছড়াতে থাকে। তাহলে কি ভয়ে রাজ্য ছেড়ে ফেলেছেন জাহাঙ্গীর? এতটাই ভয়? অবশেষে গত 15ই মে তিনি আবার হঠাৎ করে অনুগামীদের নিয়ে ফলতার এক দলীয় কার্যালয় সেখানে চলে আসেন। সেই কার্যালয় খোলেন।
সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি আবার সেই চেনা মেজাজে কি বললেন, ঝড় এলে মাথাটা একটু নিচু করতে হয়, ঝড়ে আমরা একটু মাথা নিচু করেছিলাম, কিন্তু আবার মাথা তুলে দাঁড়াবো, ঝুঁকে গা নেই। জাহাঙ্গীর খান, শুনুন তারই বক্তব্য। আমি এলাকায় ছিলাম, আমি একটা নেতা, আমার কর্তব্য আমার সমস্ত সহকর্মী সহায়তা সতীর্থ এবং আমাদের যারা কর্মীরা আছে তাদের সেফ দেওয়া। সরকার চেঞ্জ হয়েছে, 4 তারিখে সরকার চেঞ্জ হওয়ার পরে একটা যেটা স্বাভাবিক ঘটনা ঘটে পুরো রাজ্য জুড়ে হচ্ছে, তাই আমি অশান্তির মধ্যে যাব না বলে এবং ফলটাকে শান্ত রাখার জন্য যাতে অশান্তি না হয় তার জন্য আমি একটু ডিফেন্সিভ হয়ে গেলাম, যাতে ফলটা শান্তি থাকে, সুস্থ থাকে, ভালো লাগে। কারণ ফলটাকে আমি এতদিন ধরে ফলটাকে একটা সোনার ফলটা করার চেষ্টা করেছি, ফলটাকে শান্তি রাখার চেষ্টা করেছি, সুস্থ রাখার চেষ্টা করেছি। সেই ফলটা শর্ট টাইমে অশান্তি হোক বা কোনো দুর্ঘটনা ঘটুক সেটা আমি চাই না। তার জন্য আমি ঝড় আসলে কিছুক্ষণের জন্য একটু মাথা নিচু করি, সমুদ্রের ঢেউ এলে একটু মাথা নিচু করি, আবার ঢেউ চলে এলে আবার মাথা উঠে। তাই একটা 4 তারিখের পরে একটা রাজ্য জুড়ে একটা ঝড় উঠেছে, সেই ঝড়ে আমরা একটু মাথা নিচু করেই শুরু হয়ে গেছি। আবার ধীরে ধীরে আমরা 21শে মে ভোট আছে, ইলেকশন আছে, আমরা আস্তে 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 আমরা প্রচার শুরু করবো। পার্টি অফিসটাও শুরু করেছি, অফিসটাও শুরু করেছি, আস্তে আস্তে আমরা প্রচার শুরু করবো এবং 21শে মে প্রস্তুতি আমরা নিচ্ছি। সেদিনের বক্তব্য আর আজকের বক্তব্য শোনাবো আপনাদের। হঠাৎ কি হলো, ঝড় থেমে গেল? আজকের বক্তব্য জাহাঙ্গীরের, শুনুন। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। মানে ব্যক্তি এক, তার ক্যারেক্টারিস্টিকটা ভাবুন একবার। প্রথম দিন বলেছিলেন ঝুঁকে গা নেহি, দ্বিতীয় দিন বললেন ঝড় ওঠে তারপর নাকি মাথা একটু নিচু করতে হয়, তারপরে আবার নাকি ঝুঁকে গা নেহি, আবার তৃতীয়ত আজকে আমরা দেখলাম হঠাৎ করে বলে দিলেন সোনার বাংলা গড়ার লক্ষ্যে যেহেতু মুখ্যমন্ত্রী, তাই তিনি সরে দাঁড়াচ্ছেন। ভাবতে পারছেন? দেখুন, জাহাঙ্গীর যখন মাথা তোলার চেষ্টা করছেন, ঠিক তখনই ফলতার মাটিতে পা রেখেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 16ই মে ফলতার যে বিশাল জনসভা সেরেছেন শুভেন্দু অধিকারী, সেখান থেকে সরাসরি জাহাঙ্গীর খানকে আক্রমণ করেছিলেন। তিনি গর্জন করে যেটা বলেন যে, কোথায় পুষ্পা, দেখতে পাওয়া যাচ্ছে না কেন, ওই ডাকাতটা কোথায়? 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করেছিল, তার মধ্যে এই জাহাঙ্গীর একটা। ওর ব্যবস্থা আমি নিজে করব, পুষ্পার দায়িত্ব এবার আমার ওপর ছেড়ে দিন, এটা বলেছিলেন শুভেন্দু অধিকারী। কি শুনবেন? চলুন শোনাই শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য, মুখ্যমন্ত্রী কি বলেছেন। তথাকথিত পুষ্পা নাকি নাম, ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে, গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতাবাসীকে আশ্বস্ত করে বলেছিলেন, গত 10 বছর ধরে ভাইপোর রাজত্বে মানুষ ভোট দিতে পারেনি, এবার তারা নিজেদের ভোট নিজেরা দেবে। তিনি বিজেপি প্রার্থী দেবাংশু বন্দ্রাকে 1 লক্ষ ভোটে জেতানোর লক্ষ্যমাত্রা বেঁধে দেন। শুভেন্দুর এই সরাসরি আক্রমণ এবং প্রশাসনিক স্তরে কড়া বার্তার পর থেকেই ফলতার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করে। শুভেন্দু অধিকারী সবার পর থেকেই জাহাঙ্গীর খানের চারপাশের আইনি ফাঁস
সেটা শক্ত হতে শুরু করে। ফলতা তারা একের পর এক মামলা রুজু হতে থাকে তার বিরুদ্ধে। পুলিশি নথিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 5ই মে প্রথম এফআইআর দায়ের হয় জাহাঙ্গীরের বিরুদ্ধে। 10ই মে একদিনেই তার বিরুদ্ধে আরও 3টে নতুন এফআইআর রুজু হয়। 15ই মে পঞ্চম মামলাটি দায়ের করা হয়। অভিযোগ ভোটারদের ভয় দেখানো, বুথ জ্যামের ষড়যন্ত্র এবং পুরনো হিংসার মামলা। অবস্থা বেগতিক দেখে এই গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে যান জাহাঙ্গীর খান। তিনি দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, যাতে 21শে মে পুনর্নির্বাচনের আগে তাকে গ্রেপ্তার করে মাঠ ফাঁকা করে দেওয়া হয়। গত 18ই মে সোমবার কলকাতা হাইকোর্ট তাকে আগামী 24শে মে অর্থাৎ ফলতার ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অন্তর্বর্তী রক্ষা কবচ দেয়। আদালত জানায় কি যে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ বা গ্রেপ্তার করতে পারবে না। কিন্তু হাইকোর্টের এই রক্ষা কবচও জাহাঙ্গীর খানের মনের ভয় দূর করতে পারেনি। কারণ তার ঠিক আগেই মধ্যরাতে পুলিশের জালে ধরা পড়েছিলেন জাহাঙ্গীরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার ডান হাত, হ্যাঁ সেই ডান হাত বলেই পরিচিত, সাইদুল লস্কর। একের পর এক বিশ্বস্ত অনুগামী যখন পুলিশের জালে, নিজের দলের ভেতরের কোন্দল যখন চরমে, তখন রক্ষা কবচে থাকা সত্ত্বেও জাহাঙ্গীর বুঝতে পেরেছিলেন 21শে মের ফলতার মাটি আর তার চেনা পিচ নয়। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। ভোটের মাত্র একদিন আগে বা দুদিন আগে কেন পুষ্পা ঝুঁকে গেল? কেন তিনি পুনর্নির্বাচনে লড়বেন না বলে পিছু হটলেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবং ফলতার স্থানীয় সূত্রে যা খবর সেই অনুযায়ী এর পেছনে রয়েছে 4টি প্রধান কারণ। কি সেই কারণ? আমি আসব দ্রুত একটা বিরতির পর, ঠিক এই কারণগুলোতে ফিরে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তো ভোটের ঠিক আগে হঠাৎ ফুস হয়ে গেলেন কেন পুষ্পা? তার 4টি কি কারণ বলে মনে করা হচ্ছে, সেদিকে একটু নজর রাখি। এবার প্রথম কারণের দিকে নজর রাখি। কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন কড়াকড়ি এবং ফলতার 285টি বুথকেই অতি স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীর ডাবল লেয়ার সিকিউরিটি। কোনো রকম ভুয়ো ভোট বা বুথ জ্যামের দূরতম সম্ভাবনাও নেই। জাহাঙ্গীর বুঝতে পেরেছিলেন সাধারণ মানুষ যদি ভয়হীনভাবে ইভিএম এর বোতাম টেপার সুযোগ পায়, তবে ফলাফলের ট্রেন্ড তৃণমূলের বিপক্ষে যেতে পারে। দ্বিতীয়ত, ডায়মন্ড হারবারের পুলিশ জেলার ভোলবদল মানে 4ঠা মে রাজ্যের ক্ষমতার পালাবদলের পর পুলিশ প্রশাসনের মানসিকতা রাতারাতি বদলে গেছে। যে পুলিশ এতদিন নীরব দর্শক ছিল, তারা এখন শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে প্রশাসন, তার কড়া নির্দেশনামায় কাজ করছে। এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মার কড়া নজরদারিতে কোনো রকম রিগিং এর সুযোগ ছিল না। তো অজয় পাল শর্মার আমি একটু শোনাই সেই দিনের হুঁশিয়ারিটা, একবার শুনুন। किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। আর এরপরে তৃণমূল আবার কি করেন, একটা ভিডিও অজয় পাল শর্মার বার করে তাকে মেলাইন করার চেষ্টা করে, যদিও তাতে আর লাভের লাভ কিছু হয়নি। তৃতীয় নম্বর কারণ, সেদিকে যাই আমরা। দলের শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত না মেলা। সূত্রের খবর, দলীয় স্তরেও জাহাঙ্গীর খানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মুহূর্তে দল কোনো রকম নতুন বিতর্কে জড়াতে চায় না। ফলতায় যদি ভোট নিয়ে নতুন করে অশান্তি হয়, তবে তা দলের ভাবমূর্তি আরো নষ্ট করবে। তাই এক প্রকার বাধ্য হয়ে তাকে নিষ্ক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। চতুর্থত, হার নিশ্চিত জেনে সম্মান বাঁচানোর মরিয়া চেষ্টা রাজনৈতিক মহলের একাংশের দাবি। জাহাঙ্গীর খান খুব ভালো করেই গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে পেরেছিলেন। 4ঠা মের হাওয়া ফলতার ভোটারদের মধ্যেও প্রভাব ফেলেছে। দেবাংশু পণ্ডার পক্ষে যে জনজোয়ার তৈরি হয়েছে, তার সামনে দাঁড়িয়ে পরাজয় বরণ করার চেয়ে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়ানোকে তিনি রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছেন। জাহাঙ্গীর খানের এই নাটকীয় কিছু বা পিছু হটা শুধু ফলতা বিধানসভার একটি সাধারণ ঘটনা নয়, এটি আসলে দক্ষিণ 24 পরগনা তথা গোটা পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক। যে জেলাকে এতদিন একটি নির্দিষ্ট দলের দুর্ভেদ্য দুর্গ বলা হতো, যেখানে বিরোধীদের দেওয়াল লিখন পর্যন্ত করতে দেওয়া হতো না, সেখানে ভোটের আগের দিন দাপুটে প্রার্থীর এই আত্মসমর্পণ প্রমাণ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতার অলিন্দে বাতাস এখন অন্যদিকে বইছে।
জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর পরোক্ষে আবার অভিষেককে আজ কুণাল ঘোষ পর্যন্ত নিশানা করে বসলেন। কুণাল ঘোষ কি বলছেন আরো ইন্টারেস্টিং, শোনাই আপনাদের শুনুন। এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন, আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না, তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত। ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন, নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। সুচারু কটাক্ষ কুণাল ঘোষের। বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ডায়মন্ড হারবার মডেল, সেই মডেলের অন্তর্গত পুষ্পা কেন ভয় পেলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তো, তারপরেও পুষ্পা ভয় পেলেন, পুষ্পা ঝুঁকে গেলেন। এই প্রশ্ন আর এই কটাক্ষ কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষের একেবারে সুচারু এই কটাক্ষতেই প্রশ্নের জায়গা অনেকটা করা হচ্ছে। 21শে মে ফলতায় ভোট গ্রহণ, কিন্তু জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানোর পর এই নির্বাচন এখন এক প্রকার আনুষ্ঠানিকতায় পরিণত হয়ে গিয়েছে, এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন। দেবাংশু পণ্ডার জয় এখন কেবল সময়ের অপেক্ষা, নাকি এর ভেতরেও লুকিয়ে আছে কোনো নতুন চমক? শুভেন্দু অধিকারীর বেঁধে দেওয়া 1 লক্ষ ভোটের মার্জিন কি স্পর্শ করতে পারবে বিজেপি? তা জানা যাবে আগামী 24শে মে ফল ঘোষণার দিন। তবে একটা কথা পরিষ্কার, সিনেমা হলের পুষ্পা যতই বলুক ঝুঁকেগা নেই, রাজনীতির আসল ময়দানে আইনের শাসন আর জনগণের মেজাজের সামনে বড় বড় পুষ্পাদেরও যে শেষ পর্যন্ত ঝুঁকতেই হয়, ফলতা তার জলজান্ত প্রমাণ দিয়ে গেল। আজকে এখানেই শেষ করতে হচ্ছে দ্য বিগ স্টোরি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।